শুরুতেই জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর 4 বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা। জানিয়ে দেব পাকিস্তান কূটনৈতিককে 24 ঘন্টার আল্টিমেটামে বহিষ্কার করল ভারত। এরপরে জানিয়ে দিব ভোর থেকে সকালের মধ্যে নিভে গেল 38 ফিলিস্তিনের জীবন্ত প্রদীপ। এরপরে জানিয়ে দেব ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য কারোর অনুমতি তোয়াক্কা করে না, হুঁশিয়ারি আয়াতুল্লাহ উজমা খামেনের। সর্বশেষ জানিয়ে দেব গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর 4 বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর সবগুলো বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। এ কারণে 4টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বৃহস্পতিবার 22 মে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন মস্কোর আকাশে 35টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। মোট 105টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একদিন আগে 27টি ড্রোন দিয়ে মস্কোর উপর হামলা চালিয়েছিল ইউক্রেন। এছাড়া এর আগে সপ্তাহান্তে রেকর্ড সংখ্যক ড্রোনের ব্যবহারে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালিয়েছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরু করে ইউক্রেন। রাশিয়ার এই যুদ্ধে পাল্টাপাল্টি ড্রোন হামলা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছেন। তবে সরাসরি মস্কো লক্ষ্য করে এই হামলার ঘটনা বেশ বিরল। রুশ বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে আজ বৃহস্পতিবার মস্কোর একাধিক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। শহরের প্রধান বিমানবন্দর শেরেমেতইয়েভোর পাশাপাশি নুকোভো ঝুকভস্কি বিমানবন্দরেও উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই কিয়েভ মস্কোর মধ্যে অবিলম্বে বিনা শর্তে যুদ্ধবিরতি চালুর প্রচেষ্টা করছেন। সম্প্রতি 2 ঘন্টায় পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও যুদ্ধবিরতি চালুর উদ্যোগ তেমন সাড়া দেয়নি পুতিন, বরং বাড়িয়েছে হামলার মাত্রা। এই মুহূর্তে 2014 সালে দখল করা ক্রিমিয়া সহ ইউক্রেনের মোট 20% ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে। এদিকে পাক কূটনৈতিককে 24 ঘন্টার আল্টিমেটামে বহিষ্কার করল ভারত। কূটনৈতিক মর্যাদার অপব্যবহারের অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত একজন পাকিস্তানি কূটনৈতিককে বহিষ্কার করেছে ভারত। ওই কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বহিষ্কৃত ব্যক্তি এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা 1961 সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। যদিও তার নাম প্রকাশ করা হয়নি, তবে সূত্র বলছে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সঙ্গে যুক্ত ছিলেন। এই নিয়ে গত 8 দিনে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কৃত হলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ওই কর্মকর্তা স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং সন্দেহজনক যোগাযোগে লিপ্ত ছিলেন। বিশ্লেষকরা বলেছেন এই ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে। এদিকে ভোর থেকে সকালের মধ্যেই নিভে গেল 38 ফিলিস্তিনির জীবন্ত প্রদীপ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার 22 মে ভোর থেকে সকালের মধ্যেই 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। হামলায় অব্যাহত থাকা নিহতের সংখ্যা দিন দিন আরও বাড়ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া আল বালাদে 2টি বাড়িতে হামলা চালিয়েছে দখলদাররা। সেগুলোর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 13টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে। আল জাজিরার সাংবাদিক পূর্ব গাজা থেকে জানিয়েছেন সেখানকার তুফাহ এলাকায় আল নাখল সড়কে 2 জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় প্রতিদিন এত মানুষের মৃত্যু হলেও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল রাতে জানিয়েছেন তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। তারা গাজা পুরো দখল করবেন, তবে হামাসের হাতে যেসব জিম্মি এখনও আছেন তাদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন তিনি। এই দখলদার বলেন, আমরা জানি 20 জন ইসরায়েলি বন্দী জীবিত রয়েছেন এবং আরও প্রায় 38 জন সম্ভবত নিহত রয়েছেন। তবে শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতির বিবেচনায় আনা হতে পারে। তবে হামাস অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রথম থেকে প্রত্যাখ্যান করে আসছেন। তারা বলেছে যদি দখলদাররা তাদের জিম্মিদের মুক্তি করতে চায় তাহলে গাজা থেকে সব সৈন্যকে প্রত্যাহার করে নিতে হবে। উপত্যকাটিতে বিপুল ত্রাণ প্রবেশ করতে দিতে হবে এবং সেখানে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করতে হবে।
এদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য কারোর অনুমতি তোয়াক্কা করে না হুঁশিয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির। ইসলামী বিপ্লবের নেতা আজ শহীদ রাইসি এবং অন্যান্য শহীদদের পরিবার এবং সাম্প্রতিক দশকগুলোতে দায়িত্বশীল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক আলোচনায় মার্কিন পক্ষের প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, বাজে কথা বলার চেষ্টা করো না, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না, এটা বলা একটা বড় ভুল। ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অমুক কিংবা তমুকের অনুমতির প্রয়োজন করে না। পার্স টুডে আরও জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন, অন্য কোনো উপলক্ষে আমি জাতিকে বলবো এই জেদের পিছনে তাদের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি। হজরত খামেনি ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাইসের হৃদয়, ভাষা এবং ব্যবহারিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফেরাউনি শাসন থেকে দূরে থাকা এবং ঐশী শাসনের দিকে এগিয়ে যাওয়া দেশ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ওই মানদণ্ডের একজন নিখুঁত উদাহরণ ছিলেন শহীদ রাইসি। সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর বান্দাদের সেবা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করা এবং পদ অধিকার থেকে উদ্ভূত রাজনৈতিক এবং সামাজিক অবস্থানের ব্যবহার এড়িয়ে চলাকে শহীদ রাইসির ব্যক্তিগত বৈশিষ্ট্যের একটি শিক্ষণীয় মহান দিক ছিল। তিনি বলেন, ইসলামী শাসন ব্যবস্থার এমন একজন লোক রয়েছেন যাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তবে এই বৈশিষ্ট্য এবং শিক্ষাগুলো জনসাধারণের সংস্কৃতিতে পরিণত হবে। শহীদ রাইসি স্পষ্টভাষী চরিত্র এবং সততার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, এই আচরণের গুরুত্ব বোঝার জন্য পশ্চিমা কিছু দেশের কর্মকর্তাদের মিথ্যাচারের সাথে তুলনা করা উচিত। শান্তি ও মানবাধিকার রক্ষার জন্য যাদের আর্তনাদ বিশ্বকে বধির করে তুলেছে, অথচ গাজায় তারা 20,000-এরও বেশি নির্যাতিত শিশু হত্যার ঘটনায় তাদের চোখ বন্ধ করে রেখেছে, এমনকি তারা এই অপরাধীদের সাহায্য করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। শহীদ প্রেসিডেন্টের বিভিন্ন সেবার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, শহীদ রাইসি ইরানি জাতির সেবা করেছেন এবং তাদের সম্মান, মর্যাদা এবং সুনাম বৃদ্ধি করেছেন। এদিকে গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তে আটকে আছে। ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে, কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। ফলে গাজায় লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য, পানি, ঔষধ এবং জ্বালানি পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য। আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল অ্যালেকজান্ডার এর মতে, বর্তমানে দিনে মাত্র 90টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে, অথচ 2023 সালের 7 অক্টোবরের আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে 500 থেকে 600 ট্রাক এই উপত্যকায় ঢুকত।